কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিজ্ঞান প্রশস্তি। তো স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 10 এনসিইআরটি চ্যাপ্টার 2, দ্যাট ইজ মেটাল এবং নন মেটাল। এই কন্টেন্টে কি থাকছে আমরা ডিসকাস করব। যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আছে সেই অ্যাক্টিভিটি গুলোর মাধ্যমে সমস্ত বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করব। মেটাল, তার কি কি প্রপার্টিজ, তার কি কি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, তার কি কি কেমিক্যাল রিঅ্যাকশন, সেগুলো আমরা দেখব যে মেটালের সাথে সাথে নন মেটাল, তাদের কি ক্যারেক্টারিস্টিক, তাদের কি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তাদের কি কেমিক্যাল রিঅ্যাকশন, সেগুলো থাকছে। আমরা দেখব মেটাল অক্সাইড কিভাবে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, নন মেটাল অক্সাইড কিভাবে বেসের সাথে রিঅ্যাক্ট করে। আমরা দেখব বিভিন্ন ধরনের অক্সাইড আছে যারা অ্যাসিড বেস দুজনের সাথে রিঅ্যাক্ট করে। আমরা দেখব বিভিন্ন ধরনের অ্যামফোটেরিক অক্সাইডের। ওকে, আর কি কি থাকছে না, যেটা স্পেশাল ফোকাস আমাদের এখানে বোঝার যে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। ইয়েস, ডেফিনেটলি তোমরা ঠিক শুনেছো। আমরা মেটাল অ্যাক্টিভিটি সিরিজটাকে খুবই ভালো করে বুঝে নেব যে কোন মেটাল ঠিক কার সাথে অ্যাসিডের সাথে কতটা ফাস্ট রিঅ্যাকশন করে। কিছু কিছু মেটাল আছে বন্ধুরা, দেখে নেব আমরা। কিছু কিছু মেটাল আছে স্টুডেন্টস যারা ঠান্ডা জলের সাথে রিঅ্যাক্ট করে, আবার কিছু মেটালস আছে যারা গরম জলের সাথে রিঅ্যাক্ট করছে। কিছু মেটালস আছে যারা ভিগোরাসলি রিঅ্যাক্ট করে, আবার কিছু মেটালস আছে যারা তো আবার রিঅ্যাকশনই করে না বা তাদের রিঅ্যাকশন খুবই স্লো। তো স্টুডেন্টস, কিছু মেটালস আছে যারা বেশি রিঅ্যাক্টিভ অন্যদের থেকে। এইবারে আর কি কি থাকছে আমাদের এখানে না, মেটাল অ্যাক্টিভিটি সিরিজ জানার পর আমরা দেখব যে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, অর্থাৎ এটা পুরোটাই কিন্তু মেটাল অ্যাক্টিভিটি সিরিজের উপর বেস করে হয়, যে মেটাল সলিউশন থেকে একটা মেটাল অন্য একটা মেটাল আয়নসকে ডিসপ্লেস করছে। এই যে যাবতীয় বিষয়গুলি আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝে নেব। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, আমরা শুরু করি আমাদের পড়াশুনো, ডিসকাশন শুরু করা যাক। তো স্টুডেন্ট, প্রথমে আমরা দেখে নেব যে এলিমেন্ট ব্যাপারটা কি। এই যে এলিমেন্ট, এই এলিমেন্টকে আমরা ফার্দার ডিভাইড করব মেটাল, নন মেটাল, মেটালয়েডস। তাহলে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে এলিমেন্টটা কি। বলি না, এলিমেন্ট হচ্ছে একটা পিওর সাবস্টেন্স। ইয়েস, তোমরা ঠিক শুনেছো, এলিমেন্ট ইজ আ পিওর সাবস্টেন্স। ইট ইজ এ পিওর সাবস্টেন্স and element কি করা হয় না, element is not, it is not yes, কি বলছিলাম, element is not broken down by any simpler form by physical and chemical process। মানে এলিমেন্ট হচ্ছে, এলিমেন্ট একটা পিওর সাবস্টেন্স যেটাকে আমরা ছোট করতে পারি না কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল মেথডসের সাহায্যে। আর কি বলবো আমরা এলিমেন্ট সম্পর্কে, আর কি জানা উচিত আমাদের না, এলিমেন্ট সেম কাইন্ড অফ অ্যাটমস দিয়ে তৈরি হয়, মেড আপ অফ সেম কাইন্ডস অফ অ্যাটম। ওকে স্টুডেন্টস, বোঝা গেছে? তাহলে এলিমেন্ট পিওর সাবস্টেন্স এবং একই ধরনের অ্যাটমস দিয়ে তৈরি, এবং এলিমেন্টকে কোনো সিম্পলার সাবস্টেন্সে আর কনভার্ট করা যাচ্ছে না বাই এনি কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল মেথডস। নেক্সট আমরা দেখে নেব যে এলিমেন্ট যেটা আছে সেটাকে আমরা এইখানে দুটো ভাগে ভাগ করছি। এইখানে আমাদের এমনিতে তিন ভাগে হয়, মেটাল, নন মেটাল, মেটালয়েডস। তো আমরা যেহেতু মেটাল নন মেটাল পড়বো, তো এই পার্টটাই আমরা ক্লাস 9 এ পড়েছি না। মেটাল একটা পার্ট থাকছে, আর একটা পার্ট থাকছে নন মেটাল। ওকে, নন মেটালস, আরেকটা কি মেটালয়েডস। তাহলে এই যে এরা কারা, এরা হচ্ছে এলিমেন্ট, মেটাল, নন মেটাল। ওকে, বোঝা গেছে? এরপরে আমরা একটার পর একটা অ্যাক্টিভিটি শুরু করি। প্রথমে আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 1 কি বলছে সেটাতে
না অ্যাক্টিভিটি 1 কি বলছে যে কিছুগুলো মেটাল না। অ্যাক্টিভিটি 1 কি বলছে এটাতে কিছুগুলি মেটাল নাও, নিলাম। আয়রন নিতে পারো, কপার নিতে পারো, অ্যালুমিনিয়াম নিতে পারো, জিঙ্ক নিতে পারো। ওকে, এইগুলো নেওয়ার পর কি করব আমরা না স্যান্ড পেপার দিয়ে এদেরকে রাব করব ভালোভাবে। স্যান্ড পেপার নেব, স্যান্ড পেপার দিয়ে রাবিং করব। ওকে, তো এটা করার পর কি হবে না একটা শাইনিং সারফেস কি দেখতে পাবো আমরা, একটা ক্লিন সারফেস আমরা দেখতে পাবো, একটা শাইনিং সারফেস আমরা এখানে তা দেখতে পাবো। তাহলে কি পাচ্ছি একটা শাইনিং সারফেস, শাইনিং সারফেস। ওকে, তো এটা কি প্রমাণ করছে, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কি প্রমাণ করতে চাইছি আমরা না মেটাল যেটা হয় সেটা হয় লাস্টারাস। তাহলে কি প্রমাণ হচ্ছে এই অবজারভেশন থেকে না মেটাল হচ্ছে লাস্টারাস। লাস্টার এটা কি মেটালিক লাস্টার, অর্থাৎ মেটালের যে একটা চকচকে ভাব থাকে আমরা যদি ফার্স্ট লেয়ারটা দেখি। ওকে, তো এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা চলে আসি অ্যাক্টিভিটি 2 তে। ওকে, এবার আমরা অ্যাক্টিভিটি 2 আলোচনা করব। সেই অ্যাক্টিভিটি 2 তে কি আছে না এখানে বলছে যে এখানে আমার আবার কিছুগুলা মেটাল নেব। আমরা নিলাম মেটাল আয়রন, কপার, ঠিক আছে, আয়রন নিলাম, কপার নিলাম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো নিলাম। এগুলো নিয়ে আমরা কি করলাম না এগুলোকে আমরা কাট করার চেষ্টা করলাম, কাটার চেষ্টা করলাম। ওকে, উই আর ট্রাইং টু কাট देम। তো কাটার চেষ্টা করলাম, কাটার চেষ্টা করার পর দেখা যাচ্ছে যে এরা অনেক কেউ খুব সফটলি কাটা যাচ্ছে, ইজিলি কাটা যাচ্ছে। কিছু কিছু মেটালের ক্ষেত্রে একটু টাফ হচ্ছে কাটাটা, এবং কিছুটার জন্য অনেকই টাফ। অর্থাৎ এখান থেকে কি বুঝতে পারছি যে মেটাল যেটা আছে তার যে হার্ডনেসটা সেটা ডিফারেন্ট, রাইট। তাহলে মেটালের যে হার্ডনেসটা সেটা কি করছে না মেটাল টু মেটাল ভ্যারি করছে। তাহলে এটাকে আমরা কি বলছি হার্ডনেস। এবং ধীরে ধীরে জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। হার্ডনেস and it varies metal to metal, metal to metal। আচ্ছা স্টুডেন্টস, আমি যদি এইখানে একটা মেটালের নাম করি সোডিয়াম, তো সেটা ডেফিনেটলি আমাদের অনেক সাবধানে ডিল করতে হয় না। সোডিয়ামটা যদি এখানে নিই তাহলে খুব সফটলি কাটা যায়, তাই না? ইভেন নাইফ দিয়ে আমরা এটাকে কেটে নিতে পারি, কাট উইথ এ নাইফ, উই ক্যান কাট দিস মেটাল উইথ এ নাইফ। এটা আমরা সামান্য নাইফ দিয়েও কেটে নিতে পারি, এতটাই সফট, বাট ভেরি ডেঞ্জারাস, খুব রিঅ্যাক্টিভ। এটা কিন্তু আসছি আমার পরবর্তী অ্যাক্টিভিটিতে আলোচনা করবো এর ক্যারেক্টারিস্টিক। তাহলে অ্যাক্টিভিটি 2 সম্পর্কে, অ্যাক্টিভিটি 2 তে কি নিয়েছিল আমাদের, যা এই কয়েকটা মেটাল দেওয়া থাকবে, সেই মেটালগুলোর হার্ডনেস দেখব, যে বিভিন্ন মেটালের ক্ষেত্রে বিভিন্ন, কেউ অনেক বেশি টাফ, কেউ অনেক বেশি সফট। ওকে, এরপর আমরা চলে আসছি আমাদের নেক্সট অ্যাক্টিভিটি, দ্যাট ইজ অ্যাক্টিভিটি নাম্বার 3। ওকে, সো অ্যাক্টিভিটি 3 তে আমরা চলে আসি। এই অ্যাক্টিভিটি কি বলছে না অ্যাক্টিভিটি 3 বলছে আমাদেরকে আবার কয়েকটা মেটাল নিয়ে নিয়ে আমরা কাজগুলো করছি যাতে করে খুব ভালোভাবে বোঝা যায়। তো এখানে আমরা কয়েকটা মেটাল নিই। কি কি মেটাল নেব না আমরা নিই আয়রন, জিঙ্ক, সোনা, এগুলো নিলাম। আচ্ছা মেটাল তো নিয়ে নিলাম, এবার কি করবো মেটাল নেওয়ার পর কি করবো, মেটালগুলোকে নিয়ে আমরা হাতুড়ি দিয়ে পেটাবো, রাইট? ইয়েস, এই মেটালগুলোকে নিয়ে কি করবো আমরা হাতুড়ি দিয়ে হ্যামারের মাধ্যমে কি করবো মেটালগুলোকে
হ্যামার করবো, মানে পেটাবো আর কি, রাইট? মেটালগুলোর উপর আমরা হাতুড়ি দিয়ে পেটাবো। তাহলে কি হবে, এখানে এটা পাতলা হতে থাকবে, কি পাতলা হতে থাকবে, রাইট? তো একটা মেটাল আছে, এটাকে হাতুড়ি দিয়ে যদি পেটানো হয় তাহলে ওটা কি হবে, এইভাবে এই শেপ নেবে। ওটাকে যদি আরো যদি পেটানো হয় তাহলে এরকম শেপ নেবে, এইভাবে। এবং এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা কি, এই প্রপার্টিটার নামটা কি? এই প্রপার্টিটার নাম হচ্ছে ম্যালিয়াবিলিটি। यस, তোমরা ঠিক শুনেছো, ম্যালিয়াবিলিটি। ম্যালিয়াবিলিটি তাহলে থিন সিটে কনভার্ট করা হচ্ছে। কিসে কনভার্ট করা হচ্ছে? কনভার্টেড ইনটু থিন সিটস। এইভাবে আমরা ম্যালিয়াবিলিটিটা বুঝবো। এই যে ম্যালিয়েবল, এটা আমরা যদি সোনার ক্ষেত্রে দেখি তো অনেক ভালো ম্যালিয়েবল, এরা খুব পাতলা করা যায়, রাইট? খুব পাতলা করা যায় সোনা। যদি আমরা সোনা নিয়ে দেখি, বলা যায় যে আমরা যদি সোনাটা গোল্ড এন্ড বিশেষ করে বেশি ম্যালিয়েবল হয়, ঠিক আছে? পরবর্তীকালে অ্যাক্টিভিটিতে আমরা দেখে নেব, পরবর্তীকালে অ্যাক্টিভিটিতে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা কি, মানে মেটালের ক্যারেক্টারিস্টিক গুলো, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক গুলো, ফিজিক্যাল ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আরো ক্লিয়ার হবে। তাহলে 4 নম্বর অ্যাক্টিভিটি করার জন্য আমরা আবার কয়েকটা মেটাল লিখে নিই। 4 নম্বর অ্যাক্টিভিটির জন্য আমরা নিয়ে নিলাম কয়েকটা মেটাল, আয়রন, কপার, গোল্ড। ওকে, আয়রন, কপার, গোল্ড, দেন আমরা লেড নেব, অ্যালুমিনিয়াম, এগুলো। এবারে কি করা হয়, এদেরকে আমরা কি করব না, থিন ওয়্যারে কনভার্ট করার চেষ্টা করব। ওকে, কি করার চেষ্টা করব না, থিন ওয়্যারে, यस, পাতলা তারে তাদেরকে আমরা সরু তারে, অ্যাকচুয়ালি সরু তারে কনভার্ট করার চেষ্টা করব। তো এখানে আয়রনের কেউ আমরা চেষ্টা করে দেখতে পারি, কপার, এইউ, লেড, অ্যালুমিনিয়াম। তো দেখবো আমরা অবজারভেশনে যে বিভিন্ন মেটালের ক্ষেত্রে যে সরু তারে কনভার্ট করার যে প্রপার্টিটা, সেটা আলাদা আলাদা। यस, তো এই যে প্রপার্টিটা, যে তাদেরকে একটা থিন ওয়্যারে কনভার্ট করা হচ্ছে, তো এই যে প্রপার্টিটা না স্টুডেন্টস, এটাকে কি বলা হয় বলো? এটা কি বলা হয়? এটাকে বলা হয় ডাক্টিলিটি। यस, ডাক্টিলিটি। তাহলে ডোন্ট কনফিউজ উইথ দিস টার্মস, ডাক্টিলিটি, ম্যালিয়াবিলিটি, both are different। ম্যালিয়াবিলিটি মানে হচ্ছে থিন সিটস, ওকে? ডাক্টিলিটি মানে হচ্ছে থিন ওয়্যার। ডান? তাহলে আমরা দেখবো এখানে যে এইউর ক্ষেত্রে, এইউ অর্থাৎ গোল্ডের ক্ষেত্রে এই ডাক্টিলিটি প্রপার্টিটা অসাধারণ। কিরকম অসাধারণ না, আমরা যদি 1 গ্রাম যদি আমরা এইউ নিই, এইউ যদি আমরা কত নিই, 1 গ্রাম, তাহলে সেটা 2 কিলোমিটার পর্যন্ত তাকে সরু করা যায়, লম্বা টানা যায়, রাইট? তাহলে এই ছিল আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 4 এবং আমরা বুঝে গেলাম হোয়াট ইজ ডাক্টিলিটি। ডান, নেক্সট আমরা যাব, নেক্সট চলে যাই অ্যাক্টিভিটি 5। ওকে, তো অ্যাক্টিভিটি 5 এ আমরা কি দেখব? অ্যাক্টিভিটি 5 এ আমরা দেখব আবার সেই কয়েকটা মেটাল নেব এবং একটা অ্যাক্টিভিটি করার মাধ্যমে বুঝবো কি করব। ধরে নেওয়া যাক আমরা নিলাম আয়রন, কপার, সিলভার। ওকে, এটা নেওয়ার পর আমরা কি করছি না, লেটস সাপোজ আমরা একটা মেটালকে নিলাম, সেই মেটালকে নিয়ে এখানে একটা মোমের সাহায্যে, মোমের সাহায্যে নিয়ে একটা পিনকে আটকে দিলাম। এটা কি আটকালাম? পিন। এভাবে একটা পিন আটকে আছে। এরপরে কি করা হলো না, এই প্রান্তে আমরা কি করলাম, হিট করলাম। এই প্রান্তে কি করলাম, কোন বার্নারের সাহায্যে হিট করা হচ্ছে, কোন বার্নারের সাহায্যে এই জায়গাটা কোন বুনসেন বার্নারের সাহায্যে বা ফ্লেমের সাহায্যে কি করা হচ্ছে, হিট করা হচ্ছে। কি হবে
আমরা দেখতে পাবো যে কিছুক্ষণের মধ্যেই এই যে পিনটা যেটা আটকানো ছিল মোমের সাহায্যে, সেই পিনটা কিন্তু আর ওইখানে ঝুলন্ত অবস্থায় নেই, সে মাটিতে লুটিয়ে পড়েছে। ইয়েস, এই যে পিনটা, সেই পিনটা কি হবে না এখান থেকে পড়ে যাবে। তার কারণ কি না, এই যে আমরা মেটালের এই প্রান্তটাতে হিট করেছি, ওকে, এবং এই যে হিট এনার্জি, এই যে হিট এনার্জি সেটা কি হচ্ছে না এই প্রান্ত থেকে অ্যাটমস গুলোর সাহায্যে এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে, এইভাবে ধীরে 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 ট্রান্সফার হচ্ছে এনার্জিটা, শক্তিটা। এবং এইখানে যখন পৌঁছাচ্ছে তখন হিটটা এই প্রান্ততে পৌঁছে গেছে একদম। এবং এইখানে এমন একটা আমি ম্যাটেরিয়ালস ইউজ করেছি যেটা হিট সেনসিটিভ, যেটা হচ্ছে মোম। এবং ওই মোমটা যখন হিট পাচ্ছে গলে যাচ্ছে এবং এই ট্র্যাকটি পড়ে যাচ্ছে সেখান থেকে। এটার থেকে আমরা কি বুঝতে পারছি না, মেটাল যারা হয় তারা কি হয় না ভেরি গুড কন্ডাক্টর অফ হিট, গুড কন্ডাক্টর অফ হিট। বোঝা গেল? এবং এই যে হিট কন্ডাকশনের যে ব্যাপারটা, সেটা ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। আমরা জানি যে সিলভারের অনেক ভালো বেস্ট কন্ডাক্টর অফ হিট, অর্থাৎ সিলভারের কোনো মেটাল বা কোনো অবজেক্ট যদি হিট করা হয় সে অনেক সহজেই গরম হয়। ওকে, বোঝা যাচ্ছে? এরপরে আমরা চলে আসি আমাদের অ্যাক্টিভিটি 6 অর্থাৎ 6। খুব ভালোভাবে বোঝো এগুলো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সমস্ত চ্যাপ্টারটাই আমি এইখানে তুলে ধরছি। এটা মোস্ট প্রবাবলি দুটো ভিডিওর মাধ্যমে আমরা দেখব, অর্থাৎ টোটাল চ্যাপ্টারটাকে দুটো সেকশনে ভাগ করব, একটা হলে অনেক বড় লম্বা হয়ে যাবে ভিডিও। তো আমরা অ্যাক্টিভিটি 6 তে চলে আসি, তাই তো? তো অ্যাক্টিভিটি 6 কি নিয়ে বলছে না, এখানে আমরা একটা ডায়াগ্রাম করি, ঠিক আছে? ডায়াগ্রাম করি। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে একটা ডায়াগ্রাম লিখেছি আমি। কি বোঝাতে চাইবো এটাতে, আমরা বুঝবো এটাতে যে এইখানে এই যে ফাঁকা জায়গাটা আছে, এটা একটা কমপ্লিট সার্কিটটা কমপ্লিট নয়, কিন্তু ওপেন সার্কিট। এটা কমপ্লিট করতে পারি আমরা যদি এই পয়েন্টে এ এবং বি পয়েন্টে যদি আমরা এটা কানেকশনটা পূরণ করে দিই। ওকে, কি কি নিয়ে পূরণ করি? যদি আমরা এই তিনটা কি নিয়েছি, আমরা তিনটা তার নিয়েছি। यस, দিস আর 3 ওয়্যার। তো এই তিনটা তারের মধ্যে যে কোনো একটাকে যদি আমি এখানে বসাই, ওকে, ধরে নিলাম আমি কপারটাকে এখানে তুলে নিলাম, তাহলে কপার কি করছে? কপার এই জায়গাটাতে এসে সার্কিটটাকে কমপ্লিট করছে, এবং কমপ্লিট করার পর দেখতে পাচ্ছি এটা গ্লো করছে। অর্থাৎ কি হচ্ছে, ইলেকট্রিসিটিটা ও নিজের মধ্যে অ্যালাউ করছে এবং কমপ্লিট করা পুরো সার্কিটটাকে কমপ্লিট করে দিচ্ছে। বোঝা গেল? রাইট? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এইখান থেকে আমরা বুঝতে পারছি এটাই যে মেটাল যারা হয়, মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, রাইট? তাহলে অ্যাক্টিভিটি 6 যেটা আছে আমাদের, সেখান থেকে আমরা কি বুঝতে পারছি না, মেটালস আর ভেরি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এর আগেরটাতে দেখলাম মেটালস আর ভেরি গুড কন্ডাক্টর অফ হিট, রাইট? বোঝা গেছে? ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা এটা। আচ্ছা, মেটালের আর কি প্রপার্টি আছে না, মেটাল যদি আমাদের কোনো মেটালের জিনিস যদি হাত থেকে পড়ে যায়, তাই ধরো গ্লাস আছে মেটালের, একটা হাত থেকে পড়ে গেল মেঝেতে, একটা আওয়াজ হয় না? এই আওয়াজটাকে বলা হয় সোনোরাস, মানে মেটালের সোনোরাস প্রপার্টি। তাহলে মেটাল সোনোরাস, রাইট? এটা একটা ওর প্রপার্টি, সোনোরাস। এবং এই জন্যই আমাদের যে স্কুলের যে ঘন্টা বানানো হয় সেগুলা মেটালের তৈরি হয়, যাতে অনেক দূর পর্যন্ত শব্দটা শোনা যায়। ওকে, এবং খুব ভালো জোরে শব্দ আসে। আচ্ছা, এইবারে আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে মানে কিছু জিনিস এক্সেপশন আছে, অর্থাৎ কেমিস্ট্রিতে এক্সেপশন যদি না থাকে তাহলে সেটা
বুঝতে পারছো তোমরা যে কেমিস্ট্রি মানে এক্সেপশন, রাইট? মানে চ্যাপ্টারটাকে বা বিষয়টিকে আরো সুন্দর করে তোলে এক্সেপশন গুলি। তো এখানে কি কি এক্সেপশন দেখবো আমরা। একটু আগে দেখলাম যে মেটালের যে প্রপার্টি গুলো আছে সেগুলো শুধু মেটালেরই যে সবসময় থাকবে সেটা নয়, কিছু কিছু নন মেটাল আছে যারা ওই প্রপার্টি গুলোকে হোল্ড করে। যেমন কি, যেমন আমি যদি লাস্ট ইয়ারের কথা বলছিলাম, অর্থাৎ লাস্ট ইয়ার যে কনসেপ্টটা ছিল আমাদের চকচকে যে ব্যাপারটা, সেটা কিন্তু মেটালের জন্য যে সবসময় সেটা নয়, একটা নন মেটাল আছে আমাদের, সেই নন মেটালও কিন্তু লাস্ট ইয়ারে হয়। তার নাম কি না, তার নাম হচ্ছে I2 বা আয়োডিন। ওকে, এরপরে কি না, এই যে হিট ইলেকট্রিসিটি কন্ডাকশনের যে ব্যাপারটা আমরা কথা বলছিলাম, যে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, সেই ইলেকট্রিক কন্ডাক্টিভিটির এক্সেপশনটা কোথায়? হ্যাঁ, মেটালস মানে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি হয় তাদের ফ্রি ইলেকট্রনস থাকার জন্য, কিন্তু যেহেতু ফ্রি ইলেকট্রনসটাই কারণ, ওকে, গ্রাফাইট আমাদের একটা অ্যালোট্রপ অফ কার্বন, তার মধ্যে ওই ফ্রি ইলেকট্রনটা থাকার কারণেই সে মেটাল নয় বাট নন মেটাল, কিন্তু সে ইলেকট্রিসিটি শো করে। অর্থাৎ গ্রাফাইটের মধ্যে যদি আমরা দেখি, গ্রাফাইট কিন্তু ভালো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, due to free electrons, due to presence of free electrons। বোঝা যাচ্ছে? ক্লিয়ার একদম? কনসেপ্টের সাথে যাবো আমরা, কোথাও কোনো আটকানোর কোনো কোশ্চেনই তৈরি হয়নি। এবারে আমরা দেখেছি যে মেটাল মানে ওটা হার্ড হবে, সলিড হবে, কিন্তু এখানেও এক্সেপশন আছে। এক্সেপশনটি কোথায় না, মার্কারকে নিয়ে সমস্যা। সেই মার্কারি আমরা দেখেছি, মার্কারি এই যেমন একটা মেটাল যে লিকুইড স্টেটে থাকে আমাদের রুম টেম্পারেচার, সে কোন স্টেটে থাকে? লিকুইড স্টেটে এট রুম টেম্পারেচার। ক্লিয়ার? এইগুলি এক্সেপশন, আমাদেরকে কিন্তু এগুলো মনে রাখতে হয়। আমরা যদি আরেকটা দেখি যে হার্ডনেসের যে ব্যাপারটা, সে মেটাল যে হার্ড হয় অনেক, সেই জায়গাতেও কিন্তু এক্সেপশন আছে। যেমন সোডিয়াম, পটাশিয়াম, এই যে অ্যালকালি মেটাল গুলো, এরা কিন্তু সফট, রাইট? এরা সফট মেটাল, এরা ছিল সফট মেটাল, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো, রাইট? এবং আমরা দেখেছি যে নন মেটালের ক্ষেত্রে কার্বনের একটা ইলেকট্রন, যেটা হচ্ছে ডেফিনেটলি যেটা হচ্ছে আমাদের ডায়মন্ড। সেই ডায়মন্ড কিন্তু দো ইট ইজ এ নন মেটাল, মানে এটা নন মেটাল বাট নোন হার্ডেস্ট সাবস্টেন্স, known hardest substance, রাইট? বোঝা যাচ্ছে? তো স্টুডেন্টস, এবারে আমরা দেখো এই রিঅ্যাকশনস গুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের পরবর্তীকালে যেগুলো আমরা পড়তে চলেছি। নেক্সট আমরা অ্যাক্টিভিটি 7 এ চলে আসি। সেখানে আমরা কি দেখব, মেটাল অক্সাইড এবং নন মেটাল অক্সাইডের কেমিক্যাল প্রপার্টিজ গুলো কিরকম ভাবে ভ্যারি করে। তো আমরা না দুটো এলিমেন্ট নিই, একটা ম্যাগনেসিয়াম নিই আর একটা আমরা নিই সালফার। ওকে, এই দুটো আমরা এলিমেন্ট নিলাম। ক্লিয়ার? ম্যাগনেসিয়ামকে কি করলাম, ম্যাগনেসিয়াম নিয়ে আমরা অক্সিজেনের প্রেজেন্সে আমরা এটাকে বার্ন করছি। দিয়ে কি হবে ম্যাগনেসিয়াম রিবন, না ম্যাগনেসিয়াম রিবন কি হবে, এটা অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম রিবন নিচ্ছি আমরা, ঠিক আছে? এটা সালফার পাউডার। তো ম্যাগনেসিয়াম রিবন কি হবে, বার্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম করবে, অ্যাসেস অফ ম্যাগনেসিয়াম অক্সাইড। ইয়েস, সেই অ্যাসেস অফ ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা নিচ্ছি আমরা, সেটাকে আমরা কালেক্ট করার পর সেটাকে আমরা দিলাম ওয়াটার, H2O অ্যাড করি। এরপরে এইখান থেকে একটা সলিউশন আমরা এখান থেকে পাবো,
রাইট? এখান থেকে আমরা একটা সলিউশন পাবো। এরপরে এই সলিউশনটাতে আমরা কি করব না লিটমাস পেপার অ্যাড করব। তাহলে এখানে আমরা রেড লিটমাস দিই, রেড লিটমাস, আর এখানে আমরা দিই ব্লু লিটমাস, রাইট? তো আমরা যদি রেড লিটমাস দিই তো আমরা কি পরিবর্তন লক্ষ্য করব না এই রেড লিটমাস যখনই এখানে ডিসলভ করা হবে এই রেড লিটমাসের কালার হবে ব্লু। ওকে, তো রেড লিটমাস বিকাম ব্লু আমাদের এইখানে অবজারভেশন, আর ব্লু লিটমাস কিন্তু কোনো ধরনের কালার চেঞ্জ করছে না, ব্লু ব্লুই থাকছে। ওকে, তাহলে এখানে কি অবজারভেশনে কি রেড লিটমাস চেঞ্জেস ইনটু ব্লু লিটমাস। আচ্ছা তোমরা এটা ভাবো তো এটা কেন হলো? নিশ্চয়ই সলিউশনটার কিছু কাজ আছে এখানে, যে সলিউশনটার বিহেভিয়ারটা অ্যাসিডিক না বেসিক। ওকে, তো এই যে জায়গাটাতে মেটালিক অক্সাইড যেটা আছে না, মেটালিক অক্সাইডকে জলে যখন দেওয়া হয় সেই মেটালিক অক্সাইড কি তৈরি করে না মেটালিক অক্সাইড তৈরি করে বেসিক অক্সাইড। তাহলে এই যে সলিউশনের নেচারটা কি না এই সলিউশনের নেচারটা হচ্ছে বেসিক ফর্ম করে, বেসিক সলিউশন। ওকে, বোঝা গেল? তাহলে এই অ্যাক্টিভিটিস থেকে আমরা এটা বুঝলাম। এবারে সালফার আছে আমাদের কাছে, এখন সালফারকে সেম প্রসেসের মাধ্যমে আমরা যাই না, সালফার আছে, খুব ভালোভাবে লক্ষ্য করো, সালফারকে যদি অক্সিজেনে আমরা বার্ন করাই তাহলে তৈরি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইডটা গ্যাস ফর্মে থাকছে, ডেফিনেটলি গ্যাস ফর্মে, এবং এই সালফার ডাইঅক্সাইডকে যখন আমরা কালেক্ট করব সেই সালফার ডাইঅক্সাইড কালেক্ট করার পর সেটা যদি আমরা জলের মধ্যে ডিসলভ করাই তাহলে আমরা এখানে একটা সলিউশন পাবো, রাইট? তো এই যে সলিউশন, এই সলিউশনে আমাদের কি হবে, এটা কি তৈরি হবে না H2 প্লাস SO2 H2SO3 তৈরি হচ্ছে। আমরা বুঝতে পেরে গেছি কি। তো এইখানে আমরা অবজারভেশনে কি করব না সেম রেড লিটমাস আর কি অ্যাড করব ব্লু লিটমাস, রেড লিটমাস আর ব্লু লিটমাস আমরা অ্যাড করলাম। এবারে আমরা অবজারভেশনটা দেখে নিই না, অবজারভেশন কি দেখব না রেড লিটমাস নো চেঞ্জ, তারপরে কি দেখছি না ব্লু লিটমাস যেটা আছে, ব্লু লিটমাস সেটার কালারটা চেঞ্জ হচ্ছে রেডে। তাহলে এখান থেকে কি অবজার্ভ করছি আমরা যে SO2 যেটা অর্থাৎ গিয়ে জলের সাথে গিয়ে একটা অ্যাসিড ফর্ম করেছে, এবং নন মেটালিক অক্সাইড গুলো কি হয় না অ্যাসিডিক হয়। আমি এখানে লিখে দিচ্ছি নন মেটালিক oxides are acidic in nature. Done? বোঝা গেল এটা? ওকে, তাহলে যে কোনো মেটালই আসুক আমাদের এখানে তার এটাকে অক্সিজেনের প্রেজেন্সে আমরা বার্ন করে তার অক্সাইডটাকে নিয়ে এইভাবে অ্যাক্টিভিটি গুলো করতে পারি। ওকে, অ্যাসিডিক ইন নেচার। কিছু কিছু মেটাল অক্সাইড আছে যারা অ্যাসিডিক হয় আবার বেসিকও হয়, অর্থাৎ অ্যাসিডের সাথেও রিয়েক্ট করে বেসের সাথেও রিয়েক্ট করে, তাদেরকে আমরা অ্যামফোটেরিক অক্সাইড বলি। ওকে, আমরা দেখছি পরে, একটু পরে রিঅ্যাকশনটা আসছে। তো নেক্সট অ্যাক্টিভিটিতে আমরা দেখব, নেক্সট অ্যাক্টিভিটিতে আমরা কি দেখব যে মেটাল যারা হয় তারা অক্সিজেনের প্রতি কিভাবে তারা অ্যাক্টিভ। ওকে, তো অ্যাক্টিভিটি টুয়ার্ডস দ্য অক্সিজেন অ্যাটম, আমরা কয়েকটা মেটাল নিই, লেটস সাপোজ অ্যালুমিনিয়াম নিলাম। অ্যালুমিনিয়াম নিয়ে তাকে আমরা অক্সিজেনের সাথে যদি রিয়েক্ট করাই তাহলে কি তৈরি করে অ্যালুমিনিয়াম অক্সাইড, রাইট? এরপরে আমরা যদি ম্যাগনেসিয়াম ডেফিনেটলি নিতে পারি, ম্যাগনেসিয়াম নিতে পারি, বা আমরা আয়রন নিতে পারি, ঠিক আছে, বা আমরা জিঙ্ক নিতে পারি, যে কোনো মেটাল আমরা নিতে পারি। এখানে আমরা কপার নিতে পারি, কপার প্লাস অক্সিজেন তৈরি করবে কপার অক্সাইড। ওকে, তো এইখানে আমরা ব্যালেন্স করে নিব এটাকে। তো 2 যদি এখানে দিই তাহলে এটা 4 হচ্ছে,
and 3, তাই তো 4 অ্যালুমিনিয়াম 3O2 3 দুগুণে 6টা অক্সিজেন অ্যাটম। ওকে, তো এই সাইডে কটা আছে অক্সিজেন দুটো আছে, এখানে দুটো কার্বন কপার, এই সাইডে দুটো কপার আর এই সাইডে দুটো কপার, এখানে দুটো অক্সিজেন আর এখানে দুটো অক্সিজেন, পুরো ব্যালেন্স আছে। ওকে, আচ্ছা তাহলে কি বুঝতে পারা যাচ্ছে এখান থেকে যে অক্সিজেনের সাথে মেটাল রিয়েক্ট করে, ইয়েস, এবং রিঅ্যাকশন করার পর কি তৈরি করে মেটাল অক্সাইড। আমরা তাহলে এইভাবে লিখে নিতে পারি না ব্যাপারটাকে, না মেটাল প্লাস অক্সিজেন থেকে তৈরি হচ্ছে মেটাল অক্সাইড, রাইট স্টুডেন্টস? মেটাল প্লাস অক্সিজেন তৈরি করছে মেটাল অক্সাইড। এবারে এই মেটাল অক্সাইড গুলোর মধ্যে আমরা দেখব যে কিছু কিছু মেটাল আছে তারা খুব বেশি রিঅ্যাক্টিভ অক্সিজেনের প্রতি। যেমন আমি যদি দেখি সোডিয়ামের কথা ভাবি, তাহলে কি হবে, সোডিয়াম কি তৈরি করে, সোডিয়াম অক্সাইড Na2O। ওকে, Na2O, এখানে যদি হাফ মলিকুল অক্সিজেন নিই, দুটা নিলাম, তাহলে তৈরি হচ্ছে Na2O, রাইট? বা এখানে 4 নিলে এটাকে আমরা 1 নিব, এইভাবে ব্যালেন্স করতে পারি আমরা। এইভাবে যদি আমরা 4Na লিখি, 4Na প্লাস এটা হবে 2O2 দিয়ে তৈরি হচ্ছে এখানে 2Na2O, এটাও 2, রাইট? তাহলে এই সাইডে 4টা সোডিয়াম, এখানে একটা, এখানে দুটো অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তো সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে অক্সিজেনের প্রতি এতটাই অ্যাক্টিভ, এতটাই সক্রিয় যে কে খোলা অবস্থায় রাখাই হয় না। তাহলে কি করা হয় একে, না একে করা হয় কেরোসিনের মধ্যে রাখা হয়। ঠিক আছে, একে কিসের মধ্যে রাখা হয়, সোডিয়াম পটাশিয়ামকে, এগুলোকে কেরোসিনের মধ্যে রাখা হয়। কেরোসিনের মাধ্যমে কি করা হয়, কেরোসিনের মধ্যে এগুলো ডিসলভ করে রাখা হয় মেটালগুলো, যাতে করে কি হয় না অক্সিজেনের সাথে কোনো ধরনের কোনো রিঅ্যাকশন করতে না পারে। ঠিক আছে, এবং এখানে আমরা যদি দেখি এই দুটো অক্সাইডের মধ্যে যদি আমরা তুলনা করি, একটু অ্যানালিসিস করি ব্যাপারগুলোকে, না কপার অক্সাইড বা আয়রন অক্সাইড যদি হয়, এরা জলের সাথে, কিছু মেটাল অক্সাইড আছে তারা জলের সাথে ডিসলভ হয়, আবার কিছু নন মেটাল কিছু মেটাল অক্সাইড আছে যারা কি হয় না জলের সাথে, মানে জলের ডিসলভ হয় না আর কি, ইনসলিবল থাকে। তো আমরা যদি সোডিয়াম অক্সাইডের কথা ভাবি, তাহলে এটা কি করে না জলে ডিসলভ হয় এবং বেস ফর্ম করে। বুঝতে পারা গেছে? তাহলে এখানে এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি এই অ্যাক্টিভিটির মাধ্যমে, যে মেটাল যারা আছে তারা অক্সিজেনের সাথে রিয়েক্ট করে, এবং বিভিন্ন মেটালের যে অক্সিজেনের সাথে রিয়েক্ট করার যে টেন্ডেন্সি সেটা আলাদা আলাদা। ওকে, আরেকটা জিনিস আমাদেরকে এখানে জানতে হয় যে কিছু মেটাল আছে তারা কি করে না একটা প্রোটেক্টিভ লেয়ার বানায়। কিরকম, ধরে নেওয়া যাক আমি যদি এটা ম্যাগনেসিয়াম মেটাল নিই, আমি যদি এটা অ্যালুমিনিয়াম মেটাল নিই, ঠিক আছে, তাহলে এরা কি করে, এরা একটা প্রোটেক্টিভ লেয়ার বানায়। আমি জিঙ্কও নিতে পারি এখানে, জিঙ্ক। তাহলে এরা কি করে, প্রথমত অক্সিজেনের সাথে রিয়েক্ট করবে, অক্সিজেনের সাথে রিয়েক্ট করার পর কি করবে না এখানে একটা এইভাবে লেয়ার ফর্ম করে। এই লেয়ারটা কিসের না, এই লেয়ারটা হচ্ছে তাদের অক্সাইডের লেয়ার, অর্থাৎ MgO, Al2O3, ZnO, এগুলো লেয়ার। এবং এই লেয়ার গুলো ফর্ম করার পর কি হয় না, এই মেটাল অক্সাইডটা ফার্দার অক্সিজেনের সাথে রিয়েক্ট করতে বাধা দেয় পুরো মেটালটাকে, এবং তাদেরকে রক্ষা করে। তাহলে এই যে মেটাল অক্সাইড গুলো, এগুলোকে আমরা কি বলবো না, এগুলোকে আমরা বলবো প্রোটেক্টিভ অক্সাইড লেয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোটেক্টিভ অক্সাইড লেয়ার, প্রোটেক্টিভ অক্সাইড লেয়ার। বোঝা গেছে? তাহলে এই মেটাল, সব মেটালের ক্ষেত্রে নয়, কিন্তু কিছু মেটাল আছে যাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এই ক্যাটাগরিতে পড়ে না, এই অক্সাইড গুলো কি করে না ফার্দার অক্সিজেনের সাথে রিয়েক্ট করতে দেয়।
সেই জন্য আমরা দেখেছি যে অ্যালুমিনিয়ামের যদি আমরা কোনো জিনিসপত্র দেখি তো সেটা চকচকে, তার যে চকচকে ভাবটা সেটা অনেক দিন পর্যন্ত থেকে যায়, অনেক দিন। ওকে, তো এটা আমরা দেখেছি। এরপরে কপারের ক্ষেত্রে যদি আমরা দেখি, মানে কিছু কিছু মেটাল আছে যারা নর্মাল অবস্থায় তো রিয়েক্ট করে না, তাদেরকে হিট করতে হয়, তবে গিয়ে সে অক্সিজেনেশন। নেক্সট আমরা একটু ছোট্ট পার্ট আছে যেটা আমরা দেখে নেবো যে অ্যানোডাইজিং কি। অ্যানোডাইজিং কি বুঝে নিবে ব্যাপারটা ভালো করে। না, অ্যানোডাইজিং হচ্ছে ফরমেশন অফ oxide layer, formation of a oxide layer, a thick oxide layer, of a thick oxide layer of কি লিখবো আমরা, অ্যালুমিনিয়াম, রাইট? অ্যালুমিনিয়াম। ব্যাপারটা কি হয় দেখছি। আমরা ইলেকট্রোলাইসিস করছি, ইলেকট্রোলাইসিস করার পর আমরা ইলেকট্রোলাইজড করার সময় কি করব না, অ্যানোডে আমরা জানি অ্যানোড আর ক্যাথোড থাকে, তো অ্যানোডে আমরা কি করব না, এই একটা অ্যালুমিনিয়ামের কোন একটা, পিওর অ্যালুমিনিয়ামের কোন একটা সিস্টেমকে নিলাম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপর H2SO4 আমরা ওই সলিউশনের মধ্যে থাকে, ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে। এরপর যখন আমরা ইলেকট্রোলাইসিস হয় সেই প্রসেসের মাধ্যমে আমরা জানি যে অ্যানোডে কি গ্যাস রিলিজ করে না, অক্সিজেন গ্যাস রিলিজ করে। এই অক্সিজেন গ্যাসটা কি করে না, অ্যানোডে যখন আসে, সেই অ্যানোডে আসার পরে এই অ্যালুমিনিয়ামের সাথে রিয়েক্ট করে। এই অ্যালুমিনিয়ামের সাথে রিয়েক্ট করার পর কি করে না, একটা থিক লেয়ার অফ কি তৈরি হয়, অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা থিক লেয়ার আমরা দেখতে পাই, রাইট? তো এইভাবে এই থিক লেয়ারটা তৈরি হওয়ার মাধ্যমে একে প্রোটেক্ট করে। আমরা দেখলাম এগুলো হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার, খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, প্রতিবারই কোশ্চেন করে এখান থেকে। সুতরাং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, খুব আমি ধীরে ধীরে বলছি, একটু স্পিড আপ করে নেবে যদি কারো একটু এগুলো খুবই স্লো মনে হয়, ঠিক আছে? কারণ এই লার্নিং প্রসেসটা একটু স্লো, মানে যে জায়গাগুলো বোঝা জায়গা সেগুলোতে একটু স্লো ভাবে যদি বোঝানো যায় স্টুডেন্টরা খুব ভালোভাবে বুঝতে পারে। তো এইটার পরে আমরা যেটা আসছি, এবার আমরা কি দেখবো নেক্সট অ্যাক্টিভিটিতে, আমাদের দেখবো যে বিভিন্ন মেটাল কিভাবে ওয়াটারের সাথে রিয়েক্ট করে। কেউ কোল্ড ওয়াটারের সাথে রিয়েক্ট করবে, কেউ হট ওয়াটারের সাথে রিয়েক্ট করবে, কেউ স্টিমের সাথে রিয়েক্ট করবে। তাহলে আমরা কিভাবে বুঝবো ব্যাপারটা দেখে নাও। তো আমি এই সিস্টেম লিখেছি কয়েকটা, এখানে কোল্ড ওয়াটার লিখেছি, হট ওয়াটার এন্ড স্টিম। ক্লিয়ার আছে পুরো সিস্টেমটা, সেটআপটা? এবারে আমি কি করি না, এই দুটো মেটালকে নিয়ে পরে এখানে দিয়ে দিলাম, দিয়ে অবজার্ভ করলাম কি হচ্ছে। আমি কি করলাম, এই ক্যালসিয়াম কে নিয়ে আমরা এইখানে দিয়ে দিলাম, দিয়ে অবজার্ভ করলাম কি হলো। আমি কি করলাম না, এই এদেরকে অর্থাৎ আয়রনকে নেওয়া যায়, আয়রন বা জিঙ্ক, এদেরকে আমি নিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে অবজার্ভ করলাম কি ঘটল। আমি কি করলাম, এই ম্যাগনেসিয়ামকে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, দেন অবজার্ভ করলাম কি ঘটে। দেন আমরা কি করলাম, এই আয়রনকে বা জিঙ্ক এদেরকে নিয়ে, এই আয়রন আর জিঙ্ক আমি দুটোকে নিচ্ছি, এই দুটোকে নিয়ে আমরা স্টিমের সাথে রিয়েক্ট করে দিলাম। মানে এই সিস্টেমগুলো আমি অবজার্ভ করছি, দেখার চেষ্টা করছি যে কি ঘটবে, ঠিক আছে? তো আমরা দেখবো প্রথমেই যে এই যে পটাশিয়াম আর সোডিয়াম, এরা যখন কোল্ড ওয়াটারের সাথে রিয়েক্ট করছে, তো রিয়েকশনটাতে কি হচ্ছে না, ভায়োলেন্ট একটা ব্যাপার আসছে। यस, এখানে একটা ভায়োলেন্ট একটা আমরা রিয়েকশন দেখতে পাবো। কি হবে, কি ঘটে রিয়েকশনটাতে না, সোডিয়াম আর পটাশিয়াম সেটা H2 এর সাথে রিয়েক্ট করে কিভাবে না, K প্লাস H2O আমরা দেখে নেব, তৈরি হবে KOH অর্থাৎ হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এখান থেকে আমরা তৈরি করতে পারবো। নেক্সট কি না, সোডিয়ামের যদি রিঅ্যাকশনটা দেখি তাহলে Na প্লাস H2O, সেখান থেকে তৈরি হবে কি না, সোডিয়াম হাইড্রোক্সাইড। এগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো।
তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে আমরা জানি, রাইট? তাহলে এইভাবে যদি জিজ্ঞাসা করা হয় যে এই ধরনের যে অ্যাক্টিভ মেটাল, অ্যালকালি মেটাল, পটাশিয়াম, সোডিয়াম এরা জলের সাথে রিয়েক্ট করে কি তৈরি করে, তাহলে অ্যান্সার কি হবে? না মেটাল হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। সোডিয়াম জলের সাথে রিয়েক্ট করে কি তৈরি করে, না তৈরি করে কি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। ওকে, আর এই হাইড্রোজেন গ্যাসকে আমরা কি করে বুঝি? পফ সাউন্ডের মাধ্যমে বুঝতে পারি। এরপরে আমরা কি করছি না ক্যালসিয়ামকে কোল্ড ওয়াটারের মধ্যে দিচ্ছি। ক্যালসিয়ামকে যদি আমরা কোল্ড ওয়াটারের মধ্যে দিই তাহলে আমরা দেখব এখানেও রিঅ্যাকশন হবে, এবং রিঅ্যাকশন হওয়ার পরে এটা কিন্তু অতটা ভায়োলেন্ট নয়, রাইট? মানে খুব যে ভায়োলেন্ট সেটা নয়, এটা লেস ভায়োলেন্ট। তৈরি হবে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, রাইট? কি তৈরি হচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। বোঝা গেল? তো এটা যেটা আছে আমাদের, এটা লেস ভায়োলেন্ট হবে, এখানে লেস ভায়োলেন্ট, আগেরটার মতো অতটা ভায়োলেন্ট নয়, কম একটু। এরপরে এই যে জায়গাটা আছে না, এই যে হাইড্রোজেন, এখান থেকে একটা কোশ্চেন হয়। কি কোশ্চেন হয়? যে ক্যালসিয়াম জলের মধ্যে দিলে ফ্লোট করে, তার কারণ এটাই যে যে হাইড্রোজেন গ্যাস যেটা তৈরি হচ্ছে সেই গ্যাসটা কি করছে, এইভাবে বেরোচ্ছে, লাইক এইখান থেকে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। তাহলে তার ফলে কি হচ্ছে, এই মেটালটাকে ডুবতে দিচ্ছে না জল, মানে একটা প্লবতা কাজ করছে ইভেন্সে, ঠিক আছে? এই দিক থেকে একটা ফোর্স কাজ করছে যেটা ওকে ফ্লোট করতে হেল্প করছে। তাহলে এই কোশ্চেনটা হয় যে ওয়াই ক্যালসিয়াম মেটালস ফ্লোটস অন ওয়াটার। তো ডেফিনেটলি এই অ্যানসারটা আমরা খুব ভালোভাবে লিখতে পারবো এবারে। সেটাকে আমরা, আচ্ছা এই যে 3 নাম্বার, 2 নাম্বার হয়ে গেল, দুটো হয়ে গেছে আমাদের। এবার এটাতে যদি আসি আমরা, এটাতে আয়রন দেওয়া হচ্ছে, তো আয়রন দেওয়ার ফলে কিন্তু এইখানে কিছু কোনো রিঅ্যাকশন হচ্ছে না, অর্থাৎ আমরা বলবো যে আয়রন, এই যে আয়রন ডাজ নট রিঅ্যাক্ট উইথ কোল্ড ওয়াটার। কোল্ড ওয়াটার রিঅ্যাক্ট করছে না। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি স্টুডেন্টস? না আমরা এখান থেকে বুঝতে পারছি যে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এরা তো কোল্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে গেল, বাট আমরা যখন আয়রনকে কোল্ড ওয়াটারে দিচ্ছি, আয়রনের কোনো ধরনের রিঅ্যাকশন হচ্ছে না কোল্ড ওয়াটারের সাথে। অর্থাৎ এখান থেকে এটাই বুঝতে পারছি আমরা যে ওদের অ্যাক্টিভিটি আলাদা আলাদা, সোডিয়াম, পটাশিয়াম এদের অ্যাক্টিভিটি বেশি, তার চেয়ে অ্যাক্টিভিটি কম একটু ক্যালসিয়ামের এবং আয়রনের তারও কম, রাইট? এইভাবে মেটালগুলোকে অ্যাক্টিভিটি সিরিজের মধ্যে আমরা সাজাবো। এরপরে আমরা দেখব যে এই জায়গাটাতে না ম্যাগনেসিয়ামকে আমরা হট ওয়াটারের মধ্যে দিয়েছি। তো আমি যদি ম্যাগনেসিয়ামকে কোল্ড ওয়াটারের সাথে দিতাম তাহলে কিন্তু কোনো ধরনের রিঅ্যাকশন হতো না, অর্থাৎ ম্যাগনেসিয়াম কোল্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে না, বাট ম্যাগনেসিয়াম কিন্তু হট ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে। ইয়েস, ম্যাগনেসিয়াম হট ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস হট ওয়াটার কি তৈরি হবে আমাদের? না ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, রাইট? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এরপরে আমরা দেখেছি যে এই যে আয়রন বা জিঙ্ককে যদি আমরা হট ওয়াটারও ইভেন ডিসলভ করি, তারা কিন্তু কোনো রিঅ্যাকশন দিচ্ছে না, অর্থাৎ ওদের অ্যাক্টিভিটিটা এতটাই কম যে হট ওয়াটারের সাথেও রিঅ্যাক্ট করছে না তারা। তাহলে কিভাবে রিঅ্যাক্ট করে তারা? না ওদেরকে যখন আমরা নিয়ে যাই স্টিমের কাছে, হ্যাঁ আমরা যখন ওদেরকে নিয়ে যাই স্টিমের কাছে, সেই স্টিমের সাথে তারা রিঅ্যাক্ট করে কিভাবে? না আয়রনের উপর দিয়ে যদি আমরা স্টিম চালনা করা হয়, H2O স্টিম যদি দিই আমরা, তাহলে কি তৈরি করে? Fe3O4 প্লাস হাইড্রোজেন। এইভাবে একটা রিঅ্যাকশন আমরা দেখি। ব্যালেন্স তোমরা করে নিতে পারো এটা। তো এইভাবে স্টিমের সাথে এগুলা রিঅ্যাক্ট করে। তাহলে দেখতে পাচ্ছি কিভাবে বিভিন্ন মেটাল তাদের রিঅ্যাক্টিভিটি আলাদা আলাদা ওয়াটার সিস্টেমে। ওকে, যা যা পড়লাম আমরা এই সেকশনে, তো ওটাকে আমরা একবার রিভাইজ করে নিই, ঠিক আছে? যতবার রিভাইজ করবো আমরা সেগুলো মাইন্ডের মধ্যে আমাদের থেকে যাবে। তাহলে 2K প্লাস H2O কি তৈরি হচ্ছে? 2KOH প্লাস H2 প্লাস হিট, কারণ এটা ভিগোরাস রিঅ্যাকশন করে, ওই জন্য অনেক বেশি পরিমাণে হিটও আমাদের তৈরি হয়। তো এই এক্সপেরিমেন্ট গুলো আমাদের টিচারের সাহায্যে, অর্থাৎ টিচার এক্সপেরিমেন্টটা যখন করবে তখন সেটাতে সতর্ক থাকা উচিত আমাদের।
অ্যান্ড স্টুডেন্টরা অবশ্যই টিচারের গাইডেন্সে এক্সপেরিমেন্ট গুলো করা উচিত। না সোডিয়াম যখন এটা রিয়েক্ট করছে, সোডিয়াম H2 এর সাথে রিয়েক্ট করছে, তো এখানে আমাদের কি হবে না সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, রাইট? কি তৈরি হবে NaOH প্লাস H2 প্লাস E। এই দুটোই আমাদের খুব ভিগোরাস রিঅ্যাকশন করে, খুব সাবধানের সাথে আমাদের এক্সপেরিমেন্টটা করা উচিত। নাও আমরা দেখে নেব না ক্যালসিয়াম এন্ড ওয়াটারের সাথে রিয়েক্ট করছে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2, এবং আমরা দেখলাম কি এই রিঅ্যাকশনটা লেস ভিগোরাস, এবং এই রিঅ্যাকশনের মাধ্যমে যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয় সেই হাইড্রোজেন গ্যাস না স্টিক করে যায় ক্যালসিয়াম মেটালের উপর এবং সেইটা ফ্লোট করতে সাহায্য করে ক্যালসিয়াম মেটালটাকে, রাইট? এরপরে আমরা দেখে নেব অ্যালুমিনিয়ামের যে রিঅ্যাকশনটা আমরা দেখলাম যে অ্যালুমিনিয়াম না হট ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করছে না কোল্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করছে, না এরা রিঅ্যাক্ট করছে কোথায় না স্টিমের সাথে এরা কিন্তু রিঅ্যাক্ট করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্ম করছে, হাইড্রোজেন গ্যাস এখানে তৈরি হচ্ছে, রাইট? এরপরে আয়রনের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে আয়রন কিভাবে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করছে না Fe প্লাস H2O Fe3O4 প্লাস 4H2O। সো স্টুডেন্টস এই রিঅ্যাকশন গুলো খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে এই রিঅ্যাকশন গুলোকে আমাদেরকে বুঝে নিতে হবে, রাইট? এরপরে আমরা আরেকটা অ্যাক্টিভিটির মাধ্যমে দেখবো যে কিভাবে মেটাল গুলো অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, ঠিক আছে? তো মেটাল অ্যাসিডের সাথে যখন রিঅ্যাক্ট করে তখন কোন রিঅ্যাকশনটা হয় আমাদের না মেটাল প্লাস অ্যাসিড তৈরি হয় আমাদের সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস। ওকে, সো এই রিঅ্যাকশনটা আমরা দেখি ভালোভাবে। এইবার এইখানে দেখা যাক যে এই যে ডাইলুট HCl, তিনটা ডাইলুট HCl আমরা সিস্টেম নিয়েছি, এবারে এই মেটাল স্যাম্পল গুলো আমরা নিয়েছি যাতে করে বোঝা যায় প্র্যাকটিক্যালি ব্যাপারটা কি হচ্ছে। ওকে, সো ম্যাগনেসিয়াম নিলাম আমরা, ম্যাগনেসিয়ামকে আমরা এখানে অ্যাড করলাম, অ্যালুমিনিয়াম নিলাম, অ্যালুমিনিয়ামকে অ্যাড করলাম, জিঙ্ককে নিলাম, জিঙ্ককে অ্যাড করলাম, আয়রনকে নিলাম, আয়রনকে অ্যাড করলাম। এভাবে যদি এখানে আবার এসে রাখাম তাহলে আমরা দেখব কি এদের যে রিঅ্যাক্ট করার যে নেচারটা সেটা ডিফারেন্ট। এই মেটালগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে কি রিঅ্যাকশনটা হয় না মেটাল যদি আমি ধরে নিচ্ছি আমাদের কাছে M মেটাল আছে প্লাস অ্যাসিডটাকে আমি HX ধরে নিচ্ছি, তাহলে আমাদের তৈরি হয় MX প্লাস H2। এইভাবে আমরা এটাকে বুঝতে পারি। তো এই মেটালের জায়গাতে যদি আমরা ম্যাগনেসিয়াম লিখি, ম্যাগনেসিয়াম প্লাস আমরা কি লিখবো HCl, আমাদের কি তৈরি হবে না MgCl2 প্লাস হাইড্রোজেন গ্যাস, রাইট? ম্যাগনেসিয়ামের এখানে ভ্যালেন্সি 2, তার জন্য এখানে তৈরি হচ্ছে MgCl2। এবারে এইখানে যদি অবজারভেশনটা আমরা ভালো করে লক্ষ্য করি আমরা দেখব যে সবথেকে ভিগোরাস রিঅ্যাকশন করছে উইথ হিট ফরমেশন কে না ম্যাগনেসিয়াম। তাহলে রিঅ্যাক্টিভিটি যদি আমরা সাজাই এদেরকে কার HCl মিডিয়ামে ডাইলুট HCl এর সাথে কিভাবে তারা রিঅ্যাক্ট করছে, তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কি দাঁড়ায় আমাদের না রিঅ্যাক্টিভিটি অর্ডারটা দাঁড়ায় ম্যাগনেসিয়াম সবথেকে ফার্স্ট রিঅ্যাক্ট করে, দ্রুততার সাথে রিঅ্যাক্ট করে, তারপরে রিঅ্যাক্ট করে স্টুডেন্টস অ্যালুমিনিয়াম এন্ড দেন রিঅ্যাক্ট করে জিঙ্ক এন্ড দেন রিঅ্যাক্ট করে আয়রন। তাহলে রিঅ্যাক্টিভিটি সিরিজ আমরা ধীরে ধীরে তৈরি করার দিকে, ঠিক আছে? বুঝতে পারা গেছে এতটা? এরপরে আরো কিছু জিনিস আছে আমাদের এখান থেকে, যেমন কপার কে যদি নিতাম, এখানে কপারের সাথে যদি আমরা রিঅ্যাকশনটা দেখতাম অর্থাৎ কপার প্লাস HCl, এই জায়গাতে কিন্তু কোনো ধরনের রিঅ্যাকশন হবে না, অর্থাৎ নো হাইড্রোজেন গ্যাস ফর্মেশন, নো H2 গ্যাস ইভন। ওকে, এরপরে আরেকটা জিনিস আমরা জেনে নিই এখানে যে নাইট্রিক অ্যাসিডের সাথে মেটাল গুলো কিভাবে রিঅ্যাক্ট করে। মানে নাইট্রিক অ্যাসিড যদি ইউজ করা হতো, লেটস সাপোজ নাইট্রিক অ্যাসিড যদি ইউজ করা হতো তাহলে কি হতো না নাইট্রিক অ্যাসিডের সাথে ইউজ যদি আমরা এইগুলো করতাম, নাইট্রিক অ্যাসিড ইউজ করতাম, তাহলে হাইড্রোজেন গ্যাস কিন্তু ফর্ম হয় না সেখানে। কেন হয় না হাইড্রোজেন গ্যাস ফর্ম? তার কারণটা বলে দিই আমি, যে প্রথমে নাইট্রিক অ্যাসিড যেটা হচ্ছে না সেটা অনেক মানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, লোককে অক্সিডাইজ করে দিতে পারে। কি এটা না স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ওকে, না এ কি করে না অক্সিডাইজিং এজেন্ট কি করে না অক্সিডাইজিং এজেন্ট করে না অক্সিজেন অ্যাড করে, কাকে না হাইড্রোজেনকে। তাহলে হাইড্রোজেন কি হয় না ইটস বিকাম H2O। তাহলে আমরা কিভাবে পাবো এখানে হাইড্রোজেন গ্যাস, রাইট?
ওটাকে তো হাইড্রোজেনকে অক্সিজেনে অ্যাড হয়ে সেটা ওয়াটার করে দিচ্ছে, তাহলে হাইড্রোজেন গ্যাস পাচ্ছি না আমি নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করার সময়। এরপরে আমাদের যেটা, এবং নিচে কি হয়, নিচে যেটা হয় ও অক্সাইডে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এর নিচে কি হবে, রিডিউস হবে না। একটা অক্সিডাইজিং এজেন্ট লোককে তো অক্সিডাইজ করবে, নিজে রিডিউস হবে, এবং নিজে রিডিউস হয়ে কি ফর্ম করবে না, ডিফারেন্ট ফর্ম অফ অক্সাইড অফ নাইট্রোজেন, লাইক আমরা বলতে পারি এখানে NO, স্টুডেন্টস NO2। সো এই ধরনের অক্সাইড কিন্তু আমরা এখানে এইখান থেকে পেতে পারি। এরপরে যে সেকশনটা আমরা দেখব, এইখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু দুজনের কথা চলে এসেছে, কারা না HCl আর নাইট্রিক অ্যাসিড, এরা কি ফর্ম করে না, এরা ফর্ম করে অ্যাকোয়া রিজিয়া। কি জিনিস দেখে নেব কি রকম না, আমরা যদি দেখি অ্যাকোয়া রিজিয়া আমরা তৈরি করব, দুটোকেই নেওয়া হোক HCl H2 নাইট্রিক অ্যাসিড। না এই HCl আমরা কি নেব না, কনসেন্ট্রেটেড স্টুডেন্টস, কনসেন্ট্রেটেড নট ডাইলুট। সো আমরা নাইট্রিক অ্যাসিড কো কনসেন্ট্রেটেড নিচ্ছি, HCl কো কনসেন্ট্রেটেড নেব, বাট এবারে রেশিও ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড রেশিও হচ্ছে 3:1। यस আমরা মনে রাখবো এটা 3:1, 3:1 রেশিওতে যদি আমরা নিই দেন ফর্ম করছে অ্যাকোয়া রিজিয়া। এটাকে আমরা আর কি নামে জানি না, এটাকে জানি রয়্যাল ওয়াটার। यस এইভাবে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে রয়্যাল ওয়াটারটা কি, রয়্যাল ওয়াটার না এটার কাজ কি না, কিছু মেটাল আছে যেগুলো না HCl এ ডিসলভ হয়, কনসেন্ট্রেটেড কথা বলছি আমি, কনসেন্ট্রেটেড HCl না সেগুলোকে ডিসলভ করতে পারে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, তাহলে কি হয় না ওদেরকে যদি আমরা এদের মিক্সচারটাতে অ্যাড করি, মিক্সচারটাতে মানে এই রেশিওতে যদি নিই 3:1 রেশিওতে, দেন অ্যাকোয়া রিজিয়া ফর্ম করার পর সেটাতে যদি আমি ওই মেটাল গুলোকে লাইক AU দ্যাট ইজ গোল্ড, PT দ্যাট ইজ প্লাটিনিয়াম, এই ধরনের যে লেস রিঅ্যাক্টিভ মেটাল গুলোকে অ্যাড করি, তাহলে সেগুলো খুব সহজেই এদের সাথে রিঅ্যাক্ট করে মেটাল সল্ট তৈরি করে ফেলে, অর্থাৎ ডিসলভ হয়ে যায়। ওকে, এন্ড এইখান থেকে আমরা এইটুকুই বুঝতে পারছি যে কিভাবে মেটালের অ্যাক্টিভিটি গুলো ভ্যারি করছে। এরপর আমরা দেখবো যে মেটাল অ্যাক্টিভিটি সিরিজটা, একটা পুরো মেটাল অ্যাক্টিভিটি সিরিজটা কি সেটা আমরা দেখব। মেটাল অ্যাক্টিভিটি সিরিজে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস আছে সেটা দেখে নিই। আমরা এখানে দুটো বিকার নিচ্ছি, এবং দুটো বিকারে কি করব না, একটা বিকারে আমরা নিচ্ছি আয়রন সালফেট, এবং আরেকটা বিকারে নিব আমরা কপার সালফেট। ওকে স্টুডেন্টস, এবারে এই আয়রন সালফেটের মধ্যে আমরা কি দিচ্ছি না, কপার মেটাল, কোন কপার মেটালের কোন ওয়্যার দিচ্ছি, এইখানে আমরা কি দেবো না আয়রন। এবারে আমরা লক্ষ্য করবো যে এদের মধ্যে রিঅ্যাকশনটা কি হয়। এই রিঅ্যাকশনটা যদি আমি এইভাবে সিস্টেমটা তৈরি করে 20 মিনিটস যদি রেখে দিই, দেখবো কি আফটার 20 মিনিটস না এই রিঅ্যাকশনটা যদি আমি দেখি এইখান থেকে, এই সিস্টেম থেকে, তাহলে দেখবো যে কপার প্লাস FeSO4 কি তৈরি হবে, কিছু রিঅ্যাকশন হবে কি। অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি না, বলতে চাইছি যে এই যে মেটাল সল্ট যেটা আছে তার কাছে যে মেটালটা আছে, সেই মেটালটাকে এই মেটালটা রিপ্লেস করতে পারবে বা ডিসপ্লেস করতে পারবে কি পারবে না, এটা ডিপেন্ড করছে মেটালের অ্যাক্টিভিটির উপর, মানে অ্যাক্টিভিটি সে কতটা অ্যাক্টিভ। অর্থাৎ অ্যাক্টিভিটি সিরিজে যদি আমরা দেখি যে আয়রনের নিচে কপার আছে, তাহলে কপারের কোনোভাবেই কপারের ক্ষেত্রে সম্ভব নয় এই আয়রনটাকে ডিসপ্লেস করে দেওয়া, সুতরাং এইখানে কিন্তু কোনো রিঅ্যাকশন হবে না, এই জায়গাটা আমরা ভালোভাবে বুঝবো। ওকে, এইবারে আমরা এইটাতে চলে আসি না, এই রিঅ্যাকশনটাকে ঠিক এইভাবে বানানো হয়। কিভাবে আছে, কোন একটা রিঅ্যাকশনকে কিভাবে বানাই আমরা, যে ম্যাটেরিয়ালস গুলো নিচ্ছে, মানে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো লিখে নিই। কি আছে না, আয়রন মেটাল আছে, ওকে, প্লাস কি আছে না কপার সালফেট সলিউশনে অ্যাড করা হচ্ছে, বাস এইভাবে রিঅ্যাকশনটা লিখে নিলাম, এবং এগুলো হচ্ছে রিঅ্যাকট্যান্ট। এবার কি হচ্ছে, মেটাল অ্যাক্টিভিটি সিরিজটা যখন আমরা পুরো পড়ে নেব এবং মনে রাখবো, তখন আমরা ইজিলি এই রিঅ্যাকশন গুলো করে নেব, রাইট। তো Fe দেখবো মেটাল অ্যাক্টিভিটি সিরিজে Fe এর অবস্থান কপারের থেকে উপরে, অর্থাৎ Fe খুব সহজেই এটাকে রিপ্লেস করে দিতে পারে এবং তৈরি করবে FeSO4 প্লাস কপার, রাইট। তো এইভাবে একটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে, এবং সেটা এই এক্সপেরিমেন্টের সাহায্যে সহজে বুঝে নিচ্ছি আমরা, রাইট। এরপরে
আমরা মেটাল অ্যাক্টিভিটি সিরিজটা লিখি। স্টুডেন্টস, অনেকটা আলোচনা হয়ে গেছে এন্ড ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মতো। তো একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখবে, খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি পুরো চ্যাপ্টারটা, একটা ভিডিওতে করা গেল না। এক মেটাল অ্যাক্টিভিটি সিরিজ যেটা আমাদের লাস্টে করানো ছিল, সেইটা আমরা নেক্সট ভিডিওতে যেটা আছে সেইখান থেকে শুরু করবো, অর্থাৎ মেটাল অ্যাক্টিভিটি সিরিজ থেকেই আমাদের নেক্সট ভিডিওটা স্টার্ট হবে। সেইখান থেকে শুরু করে পুরো ব্যাপারটা মেটাল এক্সট্রাকশন পর্যন্ত যাব, ঠিক আছে? এবং আরেকটা ভিডিও লাগবে হার্ডলি, সেটাতে শেষ করে দেবো পুরো চ্যাপ্টারটা। তারপরে এনসিইআরটি প্রবলেমস গুলো সলভ করবো। আরো যে চ্যাপ্টার গুলো রয়েছে আমাদের, অর্গানিক কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা আছে, এরপর ভাবছি সেইটাই পড়াবো। অ্যান্ড ডেফিনেটলি এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি বুঝতে পারছো ক্লাসগুলো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো তাদের, অ্যান্ড বেল আইকনে প্রেস করে রাখো, যাতে করে কোনো ধরনের যদি নোটিফিকেশন আসে নতুন, তাহলে তাতে তোমরা বুঝতে পারো। এবং পড়াশোনা করো ভালোভাবে, সামনে পরীক্ষা, ঠিক আছে? বাই। ওকে।